সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনী কর্মকাণ্ড খুব জোরসোরেই চলছে। যারা নির্বাচনে লড়তে চাচ্ছেন তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেই মনোনয়নপত্রগুলো এখন যাচাই বাছাই করছে। এই যাচাই বাছাইয়ে যাদেরগুলোতে কোনো অসঙ্গতি পাওয়া যাচ্ছে না তাদেরকে পাস মার্ক দিয়ে নির্বাচনে প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করছে, আর যাদেরগুলোতে অসঙ্গতি পাওয়া যাচ্ছে তাদেরগুলো বাতিল করা হচ্ছে, স্থগিত করা হচ্ছে। আমি ইতিমধ্যে গত দুদিনে যে মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়েছে এই সংখ্যাটা একেবারে কম না, প্রায় 200 হবে। এর মধ্যে আমি অন্তত 13 জন প্রার্থীকে খুঁজে পেয়েছি যারা হেভিওয়েট, মোটামুটি নির্বাচন করলে জয়লাভ করে আসতে পারবেন এরকম প্রার্থী যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এবং আরও স্পেসিফিক্যালি বললে এই যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা মূলত বেশিরভাগই জামাত এবং বিএনপির, অর্থাৎ শীর্ষ দুটি দলের প্রার্থীর জামানত এই মনোনয়ন বাতিল হয়েছে। সেই জায়গা থেকে তারা পরবর্তীতে মনোনয়নগুলো ফিরে পাবেন কিনা, এই 13 জন প্রার্থী কারা কারা কী কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে সেসব নিয়ে কথা বলবো। শুরুতেই যার কথা বলবো, যিনি আসলে জামাত এবং বিএনপির না, তিনি এনসিপির নেত্রী ছিলেন, এনসিপি থেকে পদত্যাগ করেছেন, এখন স্বতন্ত্র। তিনি ঢাকা 9 আসন থেকে নির্বাচন করছেন। তাসনিম জারা, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সেখানে মূলত ভোটারের যে একটা তালিকা দেওয়া হয়, যে 1% ভোটারের যে সিগনেচার দেওয়া হয় বা সম্মতির কথা উল্লেখ করা হয় যে এই ভোটাররা আমাকে সমর্থন করছেন বিধায় আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। অর্থাৎ আপনার প্রার্থী হইতে হলে আপনার মনোনয়নপত্রের সঙ্গে আপনার যে ভোটার রয়েছে তার 1%-এর সম্মতি কিংবা হচ্ছে 1% মানুষ চাচ্ছে, ভোটার চাচ্ছে যে আপনাকে প্রার্থী করতে, সেই সম্মতিপত্র বা হচ্ছে সেটা তালিকা দিতে হয়। সেখানে মূলত অসঙ্গতি পাওয়া গেছে। 10 জনের ডেটা নির্বাচন কমিশন এই তাসনিম জারা যে 1% যে ভোটারের তালিকা যে দিয়েছে এর মধ্যে 10 জনের তথ্য যাচাই করে 2 জনের গড়মিল পেয়েছে। তো তাসনিম জারা চাইলে এটা ঠিকঠাক করে দিলে হয়তোবা তার মনোনয়নপত্র ঠিক হয়ে যাবে আর কি। এটা অসঙ্গতিটা দূর করে দিলে ঠিক হয়ে যাবে। কক্সবাজার 2 এই আসনে জামাতের হেভিওয়েট প্রার্থী হামিদুর রহমান আজাদ, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি 2008 সালের নির্বাচনেও এই আসন থেকে জয়লাভ করেছিলেন। হামিদুর রহমান আজাদ এবারও হচ্ছে ওই আসনে একেবারে হেভিওয়েট ক্যান্ডিডেট এবং নির্বাচনে তিনি জয়লাভ করবেন এটাই মোটামুটি অনেকের মুখেই আমি শুনেছি। তার একটি মামলা তথ্যটি ওই মনোনয়নপত্রে গোপন করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের আমলে আসলে এই ঘটনাগুলো অনেকের ক্ষেত্রেই ঘটেছে। আওয়ামী লীগের আমলে অনেক মামলা হয়েছে। মামলার ঘটনাগুলো আসলে আপনি আসলে জানবেনও না যে কোথায় কি মামলা হয়ে আছে। তো 2-1টি মামলা হয়তো দেখা গেল আপনার অজান্তে আপনি উল্লেখ করলেন না। তবে হামিদুর রহমান আজাদের যে ঘটনাটি আমি শুনেছি তার বিরুদ্ধে আদালত অবমাননার একটা ঘটনা রয়েছে, সেই কারণেই নাকি হচ্ছে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন আদালত অবমাননার ঘটনাটি তিনি মীমাংসা করলে মনোনয়ন ফিরে পাবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে, কিংবা নির্বাচন কমিশনে যে আইন রয়েছে সেই আইন হয়তো বা দেখতে হতে পারে। তবে হামিদুর রহমান আজাদের বা জামাতের পক্ষ থেকে এটাকে এক ধরনের ষড়যন্ত্র হিসাবে উল্লেখ করা হচ্ছে, এরকম কথাবার্তা আমি ফেসবুকে এবং নেতাকর্মীদের মুখে শুনেছি। এটাকে ষড়যন্ত্র, কেননা যখনই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারপরে নাকি কর্মকর্তাদের মুখে হাসি দেখা গেছে, এরকম কথাবার্তাও ফেসবুকে ভাসছে। আরেকজন নেতা মাহমুদুর রহমান মান্না বিএনপি থেকে আসন ছাড় পেয়েছেন। বগুড়া 2 আসনে একেবারে বিএনপির আতুর ঘরে বা বিএনপির দুর্গে তিনি ওই আসনটি ছাড় পেলেন। তবে তার মনোনয়নটি শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল। বাতিল হওয়ার প্রাথমিক কারণ জানা গেল যে হচ্ছে তিনি ঋণ খেলাপি। পরবর্তীতে আমি যখন আজকে নিউজ পড়ছিলাম এবং একটা নিউজ এডিটও করছিলাম তখন দেখা যাচ্ছে যে তার হলফনামায় বিভিন্ন গড়মিল রয়েছে। যেমন ধরেন যে নানান অসঙ্গতি রয়েছে। তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই এরকম কোনো তথ্য দেননি। হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের একদিন পর তিনি স্বাক্ষর করেছেন, তিনি সম্পদ বিবরণীর ফর্ম দাখিল করেননি। অর্থাৎ এত পরিমাণ অসঙ্গতি নিয়ে আসলে তার এই মনোনয়নপত্র যে টিকবে এটা আসলে সেই আশা আসলে মাহমুদুর রহমান কিভাবে করেছেন সেটা তিনি ভালো বলতে পারেন। তিনি শেষ পর্যন্ত টিকে আসতে পারবেন কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে, কেননা তার যতগুলো অসঙ্গতি সবশেষ যে কথা যে ঋণখেলাপি যদি হয়ে থাকেন, কেননা তিনি সম্পদের বিবরণী দাখিল করেননি, সেটা দাখিল করলে তিনি ঋণখেলাপি হিসেবে স্পষ্ট হয়ে যেত। সেই জায়গা থেকে তিনি সম্পদের বিবরণী দেননি, এটা একটা বড় মনোনয়নপত্রের ক্ষেত্রে একটা বড় দুর্বলতা। তারপরে স্বাক্ষরের এফিডেভিট সম্পাদনের একদিন পর তিনি স্বাক্ষর করেছেন, সেটাও একটা দুর্বলতা। তারপরে হলফনামায় নানান অসঙ্গতি, সেটাও দুর্বলতা। এতগুলো মীমাংসা তিনি করতে পারবেন কিনা, মনোনয়ন পাবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে থাকছে।
কুমিল্লা 3 আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ ইউসুফ সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি যে তালিকাটি 13 জনের করেছি, এখানে আসলে জামাতের অনেক প্রার্থী রয়েছেন যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সেখানে হলফনামায় তিনি পূর্ণাঙ্গ তথ্য দেননি বিধায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এগুলো অনেক ক্ষেত্রে হয়, নতুন নতুন যারা প্রার্থী হন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়, কারণ এত পরিমাণ নিয়ম কানুন, এত জিনিসপত্র দিতে হয়। আপনি যদি ভালো লয়ার না ধরেন আসলে এই জায়গায় আসলে আপনাকে একটু বিপদেই পড়তে হয়। তারপরে মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির একজন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী। আরেকজন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মমিন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের অসঙ্গতির বিষয়টা কি সেটা আসলে আমি খুব একটা খুঁজে পাইনি, সম্ভবত সেখানে যোগাযোগ করলে জানা যেতে পারে। তবে শেষ পর্যন্ত হয়তো অসঙ্গতিগুলো দূর করলে তারা হয়তো মনোনয়ন ফিরে পেতে পারেন। মুন্সিগঞ্জ 3 আসনে 4 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন, তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন, তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। টাঙ্গাইল 1 আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল হালিম মিয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্র দলের সাবেক সদস্য শাহ আলম তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 3 জনই বিএনপির স্বতন্ত্র প্রার্থী, এর মধ্যে একজন শেষ পর্যন্ত টিকে থাকতেন, তবে 3 জনেরই মনোনয়ন বাতিল হয়েছে। তারা আসলে সেখান থেকে টিকে আসতে পারেন কিনা, দলীয় প্রার্থীর সঙ্গে ভোট ভাগাভাগি করে জামাতেরকে কিংবা জামাতের জোটকে ফাইট দিয়ে জয়লাভ করতে পারেন কিনা, সেটা দেখার বিষয় অবশ্যই থাকছে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী আছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী, তারও মনোনয়নটি বাতিল করা হয়েছে। এরা সবাই হেভিওয়েট, একেবারে আপনি কনফার্মলি লিখে রেখেন। বিএনপির জেলা কমিটির কোনো নেতা যদি কিংবা কেন্দ্রীয় কোনো নেতা যদি কোনো আসনে স্বতন্ত্র প্রার্থী হন, আপনাকে স্পষ্টত ধরে নিতে হবে তিনি দলের বিরুদ্ধে গিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন, তার মানে তিনি জানেন তার ওই পরিমাণে একটা ভোট ব্যাংক রয়েছে, যেই কারণে তিনি দলের বহিষ্কারকে তোয়াক্কা করছেন না, অর্থাৎ তিনি সেই রিস্কটা নিচ্ছেন। গাইবান্ধা 1 আসনে হলফনামায় পেশাগত তথ্যের ত্রুটি থাকায় জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ মাজেদুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, আরেকজন জামাতের প্রার্থী। কুড়িগ্রাম 2 আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান ও জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য, একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, আরেকটা হলো জাতীয় পার্টি ইরশাদ, সাবেক সংসদ সদস্য পনির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই পনির উদ্দিন ওই এলাকার জন্য মোটামুটি একজন হেভিওয়েট প্রার্থী, তিনি এর আগে ওই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার হলফনামায় নানা ধরনের অসঙ্গতি, তারপরে মামলা তথ্য না থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। এরপরে আসি কুড়িগ্রাম 3 আসনে, খুবই ইন্টারেস্টিং, জামাত ইসলামের একজন নেতা, তিনি দ্বৈত নাগরিক, বাংলাদেশেরও নাগরিক আবার নাকি তিনি যুক্তরাজ্যেরও নাগরিক, এবং সেই নাগরিকত্ব তিনি স্যারেন্ডার না করেই তিনি বাংলাদেশে প্রার্থী হতে আসছেন এবং নির্বাচন করতে এসেছেন। এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে, তার মনোনয়নটি নির্বাচন কমিশন স্থগিত করেছে। এখন আইদার হচ্ছে তিনি যদি ওই যুক্তরাজ্যের নাগরিকত্ব যদি তিনি স্যারেন্ডার করে আসেন কিংবা হচ্ছে ত্যাগ করে আসেন, সেটা দলিলাদি দেখাইতে হবে, অথবা তাকে সেটা ত্যাগ করে এসে তাকে এখানে এটার নথি দেখাইতে হবে যে আমি ত্যাগ করে এসেছি। যশোর 4 আসনে বিএনপি মনোনীত বিএনপির দলীয় প্রার্থী এই একজন টিএস আইয়ুব, যার মনোনয়ন বাতিল হয়েছে। তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে এবং ঢাকা ব্যাংক থেকে সম্ভবত ঢাকা ব্যাংকে তিনি ঋণ খেলাপি, এবং ব্যাংক থেকে তথ্য পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে যে এই ব্যক্তি আমাদের কাছে ঋণ খেলাপি। চট্টগ্রাম 5 আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আনিসুল ইসলাম মাহমুদ, তারপরে জাতীয় পার্টির জেপি একটা আছে মাহমুদুর রহমান মঞ্জু, এরকম এক নাম, এরা সবাই মিলে হচ্ছে একটা জোট করেছে জাতীয় পার্টির একাংশ মিলে। তো এদের এই চেয়ারম্যান হইলেন আনিসুল ইসলাম মাহমুদ। তো ওই জোটের চেয়ারম্যানেরই মনোনয়ন টিকলো না। হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের সইয়ের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের সইয়ের মিল না থাকায় আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই মনোনয়নগুলো শেষ পর্যন্ত টিকে আসতে পারবে কিনা, বিশেষ করে হামিদুর রহমান আজাদ, বিএনপি নেতা, বিএনপির প্রার্থী টিএস আইয়ুব, এদের আসলে মনোনয়ন টিকে না আসলে ওই আসনে বিএনপি কিংবা জামাত কি অল্টারনেটিভ চিন্তা করবে, সেটাও একটা প্রশ্নের বিষয় থাকছে। কেননা আপনি একেবারে শেষ মুহূর্তে এসে যদি দলের অল্টারনেটিভ প্রার্থী না থাকে, যাকে আপনি স্বতন্ত্র হইলেও যে দলীয়ভাবে সমর্থন দিতে পারেন, তখন কিন্তু দলগুলো বিপদে পড়ে যাবে। দেখা গেল ওই আসনটি ফাঁকাই রাখতে হইলো। এখন দেখেন,
মাহমুদুর রহমান মান্না যে আসনে নির্বাচন করবেন বগুড়া ওই আসনের বিএনপি যদি আর কাউকে যদি বিএনপির যদি কেউ নমিনেশন নিয়ে না রাখে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই আসনটা বিএনপির ফাঁকাই রাখতে হচ্ছে, অর্থাৎ মোটামুটি বিপদেই পড়তে হচ্ছে এবং সেই আসনে বিএনপির ভোট পাচ্ছে না কিংবা হচ্ছে বিএনপির কেউ এমপি হওয়ার সুযোগ থাকছে না। সেই জায়গা থেকে এই যে ঘটনাগুলো যদি ঘটে, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা যদি টিকে না আসতে পারেন বা হচ্ছে আপিলে যদি হচ্ছে তারা হচ্ছে নিজেদেরকে যে অসঙ্গতিগুলো দেখা গেছে সেগুলো যদি শুধরাতে না পারেন, তাহলে তাদের জন্য নির্বাচন করা কঠিন এবং দলের প্রার্থীরা যদি নির্বাচন থেকে ছিটকে পড়েন, সেই জায়গা থেকেও কিন্তু ওই আসনটি দলের জন্য ফাঁকা থেকে যাচ্ছে। তবে জোটের অনেকেই অনেক জায়গায় নমিনেশন নিয়ে রেখেছেন, দলের অনেকেই অল্টারনেটিভ নমিনেশন নিয়ে রেখেছেন, সেই জায়গায় হয়তো অপশন থাকবে, কিন্তু এটা তারপরেও আপনি দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি যদি শেষ পর্যন্ত না থাকেন, এটা মোটামুটি একটা ছোটোখাটো বিপদ হিসাবেও অনেকে দেখছেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।